অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত 10টায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে। যেমনটা আপনাদের কথা দিয়েছিলাম, পরের এপিসোডে 5টা ঘটনা আপনাদের শোনাবো। ঠিক তেমনই আজকের এপিসোডে আমি একটা নয় দুটো নয়, পরপর 5টা জমজমাট ভয়ের ঘটনা নিয়ে হাজির হয়েছি। আমি প্রতিবারই এই ফ্যামিলির সদস্যদের কথা দিয়ে কথা রেখেছি, কখনো নিরাশ করিনি। তেমনি আজকেও কোনো হেরফের হবে না। আমার শরীর আগের থেকে অনেক ভালো রয়েছে এবং আমি সুস্থ রয়েছি। আজকের এপিসোডের 5টা ঘটনাই কিন্তু বেশ জমজমাট, তাই বেশি কথা বলে ইন্ট্রোটা আর বড় করব না। আপনারা সকলে আজকের এপিসোডটিকে লাইক করে দিন, কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আজকের এপিসোডটিকে। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন সৌমিলি সরকার। তিনি তারাপীঠে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তিনি যেমন করে লিখেছেন আমি তেমন করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমার নাম সৌমিলি সরকার। আমি কলকাতা থেকে বলছি। আমি তোমার অজানা সত্যের একজন অন্ধ ভক্ত। আজ আমি তোমাকে একটা ঘটনা লিখছি যেটা আমার পুরো পরিবারের সঙ্গে ঘটে গেছে। আমরা তারাপীঠে ঘুরতে গেছিলাম। সেখানে গিয়েই এই আজব ঘটনাগুলো ঘটে। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা। আমি তখন একটু ছোট, বয়স 14 বছর। আমার পরিবারে বাবা, মা, কাকা, কাকিমা আর ঠাকুমা ছিল। বাবা আর কাকার অফিসে ছুটি করার পর সবাই মিলে আমরা গাড়ি ঠিক করে তারাপীঠে ঘুরতে যাই। সেখানে তারামাকে দর্শন করব বলে। এই প্ল্যানটা হঠাৎ করে হয়েছিল, যার কারণে আমরা বাড়ি থেকে বেরোনোর সময় বেশ মজায় ছিলাম। যাওয়ার সময় কোনো সমস্যাই হয়নি। আনন্দ করতে করতে পুরো পরিবার আমরা তারাপীঠে পৌঁছাই। আমরা সেখানে 2টো রাত কাটানোর জন্য একটা হোটেল নিই। বিশেষ একটি কারণে হোটেলের নামটা নিচ্ছি না। আমার কাকা কাকিমা আলাদা রুম নিয়েছিল, আর আমাদের রুমটা ছিল ডবল বেডের। সেই কারণে ঠাকুমা আমাদের ঘরেই ঘুমিয়েছিল। আমরা সেই হোটেলে উঠেছিলাম সেই 10টা কি 10:15 সময়। আমাদের রুমটা কাকাদের তুলনায় অনেকটাই সুন্দর এবং বড় ছিল। সেখানে একটা ব্যালকনিও ছিল, যেখান দিয়ে সামনের রাস্তাটা দেখা যেত। আর আমরা ছিলাম হোটেলের 3 নম্বর তলায়। আমরা সেদিন অনেক ঘোরাঘুরি করি। তবে আমরা ভাবি মন্দিরে আমরা সন্ধ্যের দিকে যাব। তো যেমন কথা তেমন কাজ। আমরা মন্দিরে যাই আর মায়ের পুজো দিই। মায়ের পুজো দেওয়ার পর আমরা রাত করে বাড়ি ফিরি। আর সেই দিন রাতেই ঘটে এক অবাক করার মতো ঘটনা। রাতে যখন আমরা সবাই ঘুমাই, ঠিক ওই রাত 3টের সময় কেন জানি আমার ঘুমটা ভাঙে। আমি পাশ ফিরে দেখি আমার ঠাকুমা বিছানাতে নেই। আমি ভাবি যে ঠাকুমা আবার কোথায় গেল।
আমি এমন সময় ব্যালকনি থেকে একটা মেয়েলি কণ্ঠে গান শুনতে পাই। একটু ভালো করে শুনে বুঝতে পারি গলাটা আমার ঠাকুমার। আমি উঠে ব্যালকনিতে গিয়ে দেখি ঠাকুমা উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে রয়েছে, আর আস্তে আস্তে ঠাকুমার গলাটা কেমন যেন বাচ্চার স্বরে পাল্টে যাচ্ছে। আমি আস্তে আস্তে এগিয়ে ঠাকুমাকে ডাকতে যাব, এমন সময় ঘরের ভেতর থেকে আমি দরজা খোলার আওয়াজ পাই। আমি দেখি ঠাকুমা বাথরুম থেকে বেরোলো। আমি সামনের দিকে তাকিয়ে দেখি আমার সামনে কেউ দাঁড়িয়ে নেই। আমার গাটা কেমন যেন শিরিয়ে ওঠে। ঠাকুমা বলে, কিরে, এত রাতে ওখানে কি করছিস? ভেতরে আয়। দাদা, আমি চলতে পারছিলাম না, তবুও কষ্ট করে ঘরে গিয়ে ঠাকুমার পাশে শুয়ে পড়ি। আমি কাউকে কিছু বলি না। সেদিন রাতে ঘুম আর আসেনি। পরের দিন আমার বাবা মা সকালে ঘুরতে বেরিয়েছিল। আমি আর ঠাকুমা ঘরে ছিলাম, কারণ সকালবেলাতেই আমার ধুম জ্বর এসেছিল। বাবা মা যখন ঘুরে দুপুরের দিকে বাড়িতে এলো, আমার মা দুপুরবেলাতেই ঘরে এসে প্রথমে বাথরুমে ঢুকল। অনেকক্ষণ হয়ে গেছিল, তবে মা দরজা খুলছিল না। পরে দরজা ভেঙে দেখা গেল মা বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মাকে সেখান থেকে উদ্ধার করে বিছানায় শোয়ানো হয়। মায়ের চোখে মুখে জল দেওয়া হয়, ওষুধ আনা হয়। আর মায়ের যখন জ্ঞান ফেরে, তখন মা বলে ওঠে, মা বাথরুমে আয়নায় দেখতে পেয়েছিল ঠাকুমার মৃতদেহ বাথরুমের কোনায় পড়ে রয়েছে। তবে বাস্তবে মা নিজের চারিদিকে কোনো লাশ দেখতে পাচ্ছিল না। একটা অবাক করার মতো ঘটনা। মা চিৎকার পর্যন্ত করতে পারেনি, মায়ের গলার স্বর বেরোয়নি। মা সেখানেই সেন্সলেস অবস্থায় পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। এই মুহূর্তে কাকার ঘর থেকে আবার চিৎকারের শব্দ শোনা যায়। কাকা বাইরে রয়েছে, কাকিমা শুধুমাত্র ভেতরে রয়েছে আর ভয় কাঁপছে। কাকিমা বলছে, কাকা আমাকে বলল তুমি ঘরে চলে যাও, আমি একটু পরে বাড়ি ফিরছি। আমি হোটেলের রুমে ঢোকার পর দেখলাম ঠাকুমা খাটে বসে রয়েছে। আমি ঠাকুমার জন্য চা করতে গিয়ে পরক্ষণে পেছনে ফিরেই দেখি ঠাকুমা বিছানায় বসে নেই। কিছু সময়ের মধ্যেই ঠাকুমা উধাও হয়ে গেল। তারপর কাকিমা ভয়তে চিৎকার করে ওঠে। এরপর কাকা বাড়ি ফেরে আর সমস্ত ঘটনা আমরা খুলে বলি। আমিও আমার ঘটনাটা সবাইকে খুলে বলি। তারা ভীষণ ভয় পায় আর এটা বুঝতে পারে না যে প্রতিটা ঘটনা ঠাকুমাকে নিয়েই কেন হচ্ছে। তারা ভয়তে আর বেশিক্ষণ না থাকতে পেরে ব্যাগ গোছানো শুরু করে। আর সেই দিনই আমরা গাড়িতে করে বাড়ি চলে আসি। সেই ঘরে কি আছে, কি বৃত্তান্ত, আমরা আর হোটেলের মালিকের কাছ থেকে জানতে চাইনি। আমরা সোজা বাড়ি চলে এসেছি। তবে অবাক করার মতো বিষয় ছিল, এর ঠিক 3 দিন বাদ ঠাকুমা মারা গেছিল। এই ঘটনা কেন ঘটেছে, কি কারণে ঘটেছে বা এর উৎস কোথা থেকে, এর কোনোটাই আমার জানা নেই। এটা একটা অভিজ্ঞতা যেটা আমার পুরো পরিবারের সঙ্গে ঘটেছে, যেটা আজও ভাবলে গাটা শিরিয়ে ওঠে। তোমার কেমন লাগলো রাজর্ষিদা, আমাকে অবশ্যই জানিও। ভালো থেকো আর আমার ঘটনাটা অবশ্যই শুনিও, আমি খুবই খুশি হব।
ঘটনা বিষয়ে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনাদের ঘটনা কেমন লাগলো, ভালো লাগলো নাকি খারাপ লাগলো সেটাও কমেন্টে জানান। আশা করছি ঘটনা আপনাদের ভালো লেগেছে। আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান, তার জন্য আপনারা আমাকে মেল করে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সের প্রথমেই আমার ফোন নাম্বার সহ আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করার প্রতিটা লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা আমাকে ঘটনা পাঠাতে পারেন এবং যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলতে পারেন। এছাড়াও আপনারা যদি আমার সঙ্গে ঘোস্টলি কল রেকর্ডিংয়ের জন্য ইচ্ছুক থাকেন, অর্থাৎ আমার সঙ্গে ফোন কলে থেকে আপনি ঘটনা শেয়ার করতে চান, তাহলে আপনারা নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তারাপীঠ নামক এমন একটি তীর্থস্থানে ঘটে যাওয়া খুবই অসাধারণ এবং বেশ ভয়ের একটি ঘটনা আমরা শুনলাম। চলে যাব এবার আমরা দ্বিতীয় ঘটনায়। শুরু করছি দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন সায়ন মিত্র। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাজর্ষি, আমি তোমার, আমার বা সকলেরই পরিচিত ভালোবাসার শহর নবদ্বীপ থেকে সায়ন বলছি। আমি তোমার কণ্ঠের একনিষ্ঠ ভক্ত। আমি সর্বদাই ভূতের গল্প শুনতে অত্যন্ত ভালোবাসি, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার জীবনেও এমন কোনো সত্য ভৌতিক ঘটনা ঘটতে পারে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে অজানা সত্য পরিবারের সকল গুরুজনকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে ঘটনা শুরু করছি। ঘটনাটি আমাদের পরিবারের সকলের সঙ্গে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি আমাদের সঙ্গে ঘটে বেশ কিছুদিন আগেই আমার ভাই যায় মাঠে ফুটবল খেলতে। এই সূত্রে বলে রাখি, আমার ভাইয়ের বয়স প্রায় 10 বছর। ও বরাবরই ফুটবল খেলতে ভীষণ ভালোবাসে। তাই অন্যান্য দিনের মতোই সেই দিন বিকেলেও যায় পাড়ায় ওর বয়সী ছেলেদের সঙ্গে ফুটবল খেলতে। এই পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হয়েছে কি, আমাদের অজান্তেই ও মাঠে গিয়ে একটা কাজ করে এসেছে। মাঠের একটু মাঝখানের দিকে পোতা ছিল একটা লাল কাপড়ে মোড়া ও লাল সুতো দিয়ে বাঁধা চতুর্ভুজ আকারে সজ্জিত 4টি লাঠি। বলে রাখা ভালো, মাঠের একদম পাশেই ছিল নবদ্বীপ শ্মশান ঘাট। অত্যন্ত নাবালক হওয়ায় ভাই ও তার সঙ্গীরা লাঠিগুলোকে খেয়াল করেনি। খেলতে খেলতে একটা সময় আমার ভাই সেই লাঠিতে পা বেঁধে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ওর মনে সন্দেহ জাগে। ওর আগের বসে লাঠিগুলোকে তুলে ফেলে। কি আর বলবো দাদা, বুঝতেই পারছো বাচ্চা ছেলে। যাই হোক, লাঠিটা তোলার পরে ও দেখতে পায় গর্তে অনেকগুলো মাছের কাঁটা, ধান, 2টি লেবু, এইসব দিয়ে লাঠিগুলো পোতা ছিল। ও তখন কিছুই বুঝতে পারে না এবং লাঠিগুলো না পুঁতেই আবার বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে আসার পরই সব ভুলে যায় এবং অন্যান্য দিনের মতোই পড়াশুনো সেরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। এখনো পর্যন্ত সব ঠিকঠাক ছিল। রাত্রিটাও ভালো মতোই কাটল, কিন্তু সকালে যখনই আমার ভাই ঘুম থেকে ওঠে তখনই ঘটে এক ভয়ানক ঘটনা। তখন আমিও ঘুমাচ্ছি এবং মা বাইরে কাজ করছেন।
ভাই ঘুম থেকে ওঠার পরই বাইরে বেরোতে যাবে। এই সময় দেখে একটা দৈত্যাকার লম্বা ছায়া তার সামনে দাঁড়িয়ে রয়েছে। ছায়াটি প্রায় 6 ফুট লম্বা হবে। আমার ভাই প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং উচ্চ কণ্ঠে মাকে ডাকতে থাকে। মাও ছুটে আসেন এবং মাও সেই ভয়ানক ছায়া দেখতে পান। এই সময় আমিও উঠে পড়ি এবং আমিও এটি দেখতে পাই। আমি প্রচণ্ড হকচকিত হই, কিন্তু কি করব বুঝে পাই না। এমন সময় ছায়াটি হঠাৎ করে উধাও হয়ে যায়। আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই। সকালটা কোনো রকমে ভয়ে ভয়ে কাটাতেই আমরা আমাদের ঠাকুর মশাইয়ের কথায় আর সময় নষ্ট না করে তখনই আমি এবং মা ভাইকে নিয়ে বেরিয়ে পড়ি ওঝা বাড়ির উদ্দেশ্যে। ঠাকুর মশাইয়ের সন্দেহ জাগে, তাই রাস্তায় যেন কোনো বিপদে না পড়তে হয়, তাই তিনি আমাদের একটা মন্ত্র পড়া কবচ দেন। নবদ্বীপ শ্মশানকালীর যিনি পূজারী, তার উদ্দেশ্যেই আমরা রওনা হই। ঠাকুর মশাইয়ের সন্দেহই সত্যি হলো। রাস্তায় যাওয়ার সময় মাঝপথে ভাই কেমন যেন একটা করতে থাকে। আমরা সেদিকে মন না দিয়ে ওঝা বাড়ির উদ্দেশ্যে চলতে থাকি। গাড়িটা যখনই বাড়ির সামনে গিয়ে থামে তখনই ভাই কেঁদে ওঠে ও ভয় বলতে থাকে, আমি যাব না, ও সবাইকে শেষ করে দেবে। আমি যাব না, যাব না আমি। আমি জোর করে ওকে ভেতরে নিয়ে যাই। ওঝার কাছে নিয়ে গেলে আমরা ওঝাকে পুরো ঘটনাটা খুলে বলি। তিনি সেটা শোনার পর ভাইকে তার কাছে রেখে আমাদেরকে বাইরে যেতে বলেন এবং দরজাটাকে বন্ধ করে দেন। আমরা যখন বাইরে অপেক্ষা করতে থাকি তখন ভেতর থেকে বিকট আওয়াজ আসতে থাকে। এরপর তিনি আমাদের ডাকলে আমরা ভেতরে যাই। তান্ত্রিক বলেন, মাঠে যেই লাল কাপড় মোড়া লাঠি পোতা ছিল সেটা এক অতৃপ্ত আত্মার, যে 1 মাস আগে গায়ে আগুন লাগিয়ে মারা গেছে, এবং আমারই মন্ত্রে সেই আত্মার শান্তির জন্য মাঠে খুঁটি পোতা হয়েছিল। তোমার ভাই সেটা তুলে আত্মাকে মুক্ত করে দিয়েছে, তাই সে ওর পিছু ছাড়ছে না। তবে ভয়ের কিছু নেই, আমি সব ঠিক করে দিয়েছি। তবে তোমার ভাইকে একটু সাবধানে রেখো। আগামী 1 মাস তোমার ভাইয়ের শরীরটা একটু খারাপ হয়ে যেতে পারে। আমি মন্ত্রসিদ্ধ জল দিচ্ছি, মনে করে এটা প্রতিদিন ভাই ঘুম থেকে ওঠার পর ওর গায়ে ছিটিয়ে দিও। ভয়ের কোনো কারণ নেই। কয়েকদিনের মধ্যেই ভাই পুরো সুস্থ হয়ে যাবে। এরপর আমরা ভাইকে বাড়ি নিয়ে যাই এবং তান্ত্রিকের কথা মতোই ভাইয়ের কয়েকদিনের মধ্যেই জ্বর আসে। এরপরে ভাই সুস্থ হয়ে ওঠে। দাদা, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়াবহ ঘটনা, যা আজও আমায় দিন রাত ভাবায়। তোমাদের সাথে এই ঘটনা শেয়ার করে খুব ভালো লাগলো। কেমন লাগলো দাদা অবশ্যই জানিও। ইতি সায়ন মিত্র। খুবই দারুণ একটি ঘটনা আমরা শুনে নিলাম এবং এখান থেকে আমরা জানতে পারলাম যে সেই অতৃপ্ত আত্মাটি গায়ে আগুন লাগিয়ে মারা গেছিল, আর সেই মাঠে খুঁটিটা পোতা ছিল সেই অতৃপ্ত আত্মাটাকে শান্তি দেওয়ার জন্য অথবা মুক্তি দেওয়ার জন্য, যেটাই বলেন আপনারা। ঘটনা বিষয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ঘটনাগুলো কেমন লাগছে এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। এবার আমরা চলে যাব আজকের 3 নম্বর ঘটনায়। শুরু করছি তৃতীয় ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন সুচৈতা রয়। তিনি যেরকম করে লিখেছেন আমি তেমন করে ঘটনাটি পড়ে শোনাচ্ছি। হাই দাদা, আমার নাম সুচৈতা রয়, দমদম থেকে বলছি। এটা আমার পাঠানো 3 নম্বর ঘটনা। এটা একটা হসপিটালে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা, যেটা আমার মামার সঙ্গে ঘটেছে। আমার মামা লকডাউনের আগে নতুন একটা হসপিটালে জয়েন করেছিল। হসপিটালের নামটা একটি বিশেষ কারণে আমি গোপন রাখলাম। তাও ওখানকার হেড সুপারভাইজার হিসেবে জয়েন করে। মামা যেদিনকে জয়েন করে সেই দিনই আমার মামার নাইট শিফটে ডিউটি পড়ে। তাও যেহেতু নতুন জয়েন করেছিল সেই দিন, সেই কারণে তার কোনো পার্সোনাল রুম ছিল না। তাও রাতে থাকার জন্য তাড়াহুড়ো করে একটা রুম দেয়া হয়, সেখানে যাতে মামা রাত কাটাতে পারে। যখন মামা রুমটায় ঢোকে, ওখানে একটা চেয়ার রাখা ছিল। ওখানে বসে মামা মাথাটাকে রেখে ঘুমানোর চেষ্টা করে। মামা যখন ঘুমাতে যাবে তখন একটা আওয়াজ হয়ে ওঠে। মামা যখনই দেখার চেষ্টা করে তখনই তার নজর একটা ফটো ফ্রেমের ওপরে পড়ে। সেটা একটা লোকের ছিল। লোকটার বেশি বয়স ছিল না। মামা যখন সেটার সামনে যায়, তার মনে হয় ফটো ফ্রেমে যার ছবি ছিল সে তাকে অ্যাট্রাক্ট করছে। চোখগুলো জলজল করছে। সে একটা অ্যাট্রাকশন মতন ফিল করে, যেন সে তাকে টানছে, কাইন্ড অফ হিপনোটাইজড। সেখান দিয়ে বেরোনোর জন্য সে মনে মনে ঠাকুরের নাম জপ করতে শুরু করে। তারপর সেই বন্ধন থেকে নিজেকে ছাড়ানোর পর সে বেরিয়ে আসে, আর ওনার আন্ডারে যারা কাজ করত তাদের রুমে গিয়ে রাতটা কাটায়। এর পরের দিন জিজ্ঞেস করাতে তারা বলে যে এটা একটা ডক্টরের রুম ছিল। সে অন্য লোক তার রুমে আসুক সেটা একদম পছন্দ করে না। তাদের মধ্যেই একজনের সাথে একটা জিনিস ঘটেছিল সেই রুমে রেস্ট করতে গিয়ে। সেই রুমে একটা চৌকি মতন ছিল, ওখানে সে একটু শুয়েছিল। মাঝরাতে তার মনে হয় তার বুকের উপরে কেউ যেন বসে আছে। একটা ভারী জিনিসের ভর পাচ্ছে তার সেই বুকটা। তার দম আটকে আসছে। একটা গরম শ্বাস সে অনুভব করতে পারছে, যেন তার মুখের ওপরে পড়ছে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরই সবকিছু আবার সাধারণ হয়ে যায়। আমার মামাকে তারপর একটা অন্য রুম দেওয়া হয়, পার্সোনাল, যেখানে কাজকর্ম করবার পর তিনি রেস্ট নিতে পারবেন। এরপর 1 থেকে 2 দিন কেটে যায়। তারপরে আবার আমার মামার নাইট শিফট পড়ে। সেই দিন রাতে সবই ঠিক যাচ্ছিল। হঠাৎ এমার্জেন্সি গেটে অনেক জোরে জোরে আওয়াজ হতে থাকে, যেন কেউ ধাক্কা দিচ্ছে অনেক জোরে। আর একজন নয়, বহুজন। ক্রপসিপলের গেটটা এমার্জেন্সি নাকি জানি না, কিন্তু পেছনের গেট হতে পারে। আমার মামা কিছুটা অবাক হয়, ভাবে হয়তো এমার্জেন্সি পেশেন্টস আসছে। ও শুয়ে পড়ে, অতটাও না ভেবে।
পরের দিন সবাইকে বলাতে তারা উল্টে বলে কোথাও কোনো এমার্জেন্সি পেশেন্টসরা আসেনি আর আমরা কোনো আওয়াজ পাইনি। তারা পুরোটাই লুকিয়ে যায় যাতে আমার মামা ভয় না পায়। আরেকদিন একটা ঘটনা ঘটে যেটা লকডাউনের পরপর। একদিন আমার মামা বার্ন ওয়ার্ড থেকে পাস করছিল। লিফটে করে উপরের ফ্লোরে যাওয়ার জন্য লিফটে ওঠে এবং পরেই তিনি দেখতে পায় একটা হুইল চেয়ারে একটা ঝলসানো ব্যক্তি বসে রয়েছে। সে ভাবে হয়তো পেশেন্ট যাচ্ছে, কিন্তু ওপরের ফ্লোরে পৌঁছানোর পর লিফট আর খোলে না। সে অনেক চেষ্টা করে, তবে গেটটাকে খুলতে পারে না। এমন সময় হঠাৎ করে লিফটটা ধপ করে গ্রাউন্ড ফ্লোরে পড়ে যায়। তখন মামা তাড়াতাড়ি বেরিয়ে পড়ে ওখান থেকে। কিন্তু ভয় পাওয়ার জিনিস সেটাই হয় যখন আমার মামা দেখে সেই লোকটা হুইল চেয়ারে বসে। সে তারপর সেখান দিয়ে চলে যায়। তারপর সে তাবিজ নেয়, কিন্তু পরের দিন সেই তাবিজ হারিয়ে যায় আর যে তাবিজ দিয়েছিল তার উপরে হামলা হয়। ঘুমের ঘোরে তার পুরো গায়ে খামচানোর দাগ। এরম অনেক ঘটনাই ঘটে। বারবার আমার মামার শরীর খারাপ হয়ে যায়, শ্বাসকষ্ট, জ্বর শুরু হয়। তারপর সে চাকরিটা ছেড়ে দেয়। এটাই ছিল আমার একটা ঘটনা। ভালো লাগলে সবাইকে শুনিও। একটু বড় গল্পটা, কিন্তু আশা করছি ভালো লাগবে। তুমি তোমার মতো করে ঘটনাটা গুছিয়ে বলো। ধন্যবাদ। এখনো পর্যন্ত আমরা 3টে ঘটনা শুনলাম এবং এই 3টে ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনাদের ভালো লেগেছে সেটা আপনারা কমেন্ট করে জানান কোনটা বেস্ট লাগলো এই 3টের মধ্যে। এবার আমরা চলে যাব 4 নম্বর ঘটনায়। তো যারা যারা এখনো লাইক করোনি এপিসোডটিকে এখনই লাইক করে দাও, শেয়ার করো নিজেদের বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলে যারা যারা নতুন এসেছো এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে পাশের বেল বাটনটাকে অল অপশানে প্রেস করে দাও, কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের এরকমই নতুন নতুন ভয়ের এপিসোড আসতে থাকে। শুরু করছি 4 নম্বর ঘটনা। ঘটনা লিখেছেন রক্তিম হালদার। তিনি যেরকম করে লিখেছেন আমি তেমন করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দাদা, আমার নাম রক্তিম হালদার, বহরমপুর থেকে লিখছি। এই কয়েকদিন আগেই আমার সঙ্গে একটি ঘটনা ঘটল, যেটার পর এখনো সেই ঘটনার কথা ভাবলে আমার ভয় করে। ঘটনাটা তোমাকে লিখছি বেশি কথা না বলে। আমার পিসির বাড়ি আমার বাড়ির থেকে 2টো বাড়ি পড়ে। পিসির বাড়িতে মাঝে মধ্যে গিয়ে বসে থাকা হতো, কারণ আমার পিসিমশাই আমার সঙ্গে খুব গল্প করতেন। আমার ভালো লাগতো, কারণ তিনি আমার পিসিমশাই নন, একজন বন্ধু। আমরা দুজনে মিলে এক জায়গায় বসলে শুধু হাসি আড্ডা মারতাম। এবার বলি, তাদের বাড়ির ভেতরেই একটা বড় নিম গাছ আছে। আমি একদিন সন্ধেবেলায় বাড়ি ফেরার পথে ওই নিম গাছের গোড়ায় প্রস্রাব করেছিলাম। যেহেতু তারা দোতলায় থাকতো, আমি বাথরুমটা না করে নিচে চলে আসি। আর ওপরে যেতে মন না করায়, যেহেতু বাইরেই রয়েছি, এই কথা ভেবে আমি বাইরেই প্রস্রাবটা করে নিই।
তারপর বাড়ি চলে যাই। এবার আমাদের বাড়িটা একদম রাস্তার দিকে, ব্যালকনি দিয়ে পিসিদের বাড়ি দেখা যায়। আমি অনেক রাতে, তখন প্রায় 1টা বাজে, শোয়ার আগে ব্যালকনিতে এসেছিলাম। একটা সিগারেট ধরিয়ে বন্ধুর সঙ্গে ফোনে গল্প করছিলাম। এমন সময় একটা মৃদু শব্দে আমি কিছু শুনতে পাই। মনে হচ্ছে কেউ যেন কাঁদছে। একটা বৃদ্ধ মহিলার খুব ক্ষীণ শব্দ আমার কানে আসে। আমার চোখ চারিদিকে খুঁজতে থাকে সেই মহিলাটিকে, তবে খুঁজে আর পাওয়া যাচ্ছে না। আস্তে আস্তে শব্দের তীব্রতা বাড়তে থাকে। আমার কেমন যেন ভয় হতে আরম্ভ করে। এমন সময় চোখটা চলে যায় সেই নিম গাছটায়। আমার গায়ের পশম দাঁড়িয়ে যায় সেই নিম গাছের দিকে তাকিয়ে। আমার হাত থেকে সিগারেটটা পড়ে যায়। আমি দেখি একটা ঘোমটা পড়া বৃদ্ধ বুড়ি, সাদা কাপড় জড়ানো, পায়ের নখগুলো বড় বড়, গাছের ডালে পা ভাঁজ করে বসে আছে আমার দিকে তাকিয়ে। কেমন যেন কান্না করছে, চোখগুলো মোটা মোটা, আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আর কি একটা বিড়বিড় করছে কান্না করতে করতে। আমি সেই সময় সেখান থেকে পালানোর চেষ্টা করি। আমি দৌড়াতে পারি না, কারণ আমার কাঁপুনি শুরু হয়ে গেছে। অত রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, কাউকে ডাকতেও পারছি না। আমি আমার ঘরে যেতে যেতে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যাই, আর মাথায় আঘাত পেয়ে সেখানেই জ্ঞান হারাই। সকালে উঠে যখন সবাইকে জানাই বিষয়টা, কেউ বিশ্বাস করতে চায় না। তারা ভাবে ঘুমের ঘোরে বাথরুম করে ফেরার পথে আমি হোঁচট খেয়ে মাথায় আঘাত পেয়েছি। দাদা, তারপর আমার জ্বর এসেছিল এবং এখন একটু ঠিক আছি। তাই নিজে সাহস করে আর ক্ষমতা দিয়ে ঘটনাটা তোমাকে লিখে পাঠালাম। কেউ আমার কথা বিশ্বাস করলো না। জানি না পরবর্তীতে আমার কি হবে কি না, তবে এটাই ছিল একটা ঘটনা। আশা করছি ঘটনাটা তুমি শোনাবে। ভালো লাগলে অবশ্যই শুনিও, সকলকে জানিও এই ঘটনাটি। বেশ দারুণ দারুণ 4টি ঘটনা আমরা পরপর শুনে নিলাম। এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের 5 নম্বর ঘটনায়। আপনাদের ঘটনাগুলো কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, আর এই এপিসোডটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অনেক মানুষেরা এই এপিসোডটা শুনতে পারে, আর আমাদের পরিবারটা যাতে আরও বড় হতে পারে। কারণ আমি যেই পরিমাণে কাজ করছি আপনাদের জন্য, সেই পরিমাণে আপনারা একটু শেয়ার করুন, একটু ভালোবাসা দিন, যাতে একটু বড় হতে পারে এই পরিবারটা, যাতে আমার পরিশ্রমটা বিফলে না যায়। শুরু করছি 5 নম্বর ঘটনা। আজকের এপিসোডের অন্তিম ঘটনা যিনি আমাকে লিখেছেন, তিনি তার নামটি আমাকে জানাননি। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম দাদা, আমি বাংলাদেশ থেকে বলছি। আমি আমার পরিচয়টা গোপন রাখতে চাই একটি বিশেষ কারণে। আমি আমার খুবই পরিচিত একজনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাকে লিখছি।
সে আমাকে যেরকম করে ঘটনাটা বলেছে আমি তেমন করেই তোমাকে ঘটনাটা লিখে পাঠাচ্ছি। আশা করছি তোমার ভালো লাগবে। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। ঘটনাটা আমার প্রতিষ্ঠানেরই একটি ফ্লোরকে কেন্দ্র করে। আমার দায়িত্ব হলো মনিটরিং করা। প্রায় সময় আমার রাতে শিফট থাকে। এমনই একদিন ডিউটি পড়ল রাতের বেলায়। আমি আমার রুমে বসে আছি। রাত তখন প্রায় 2টো। দুজন গার্ড খুবই অস্বাভাবিকভাবে ভয় পেয়ে আমার কাছে ছুটে আসেন। কারণ জিজ্ঞাসা করাতে জানালেন তারা কিছু একটা দেখে ভয় পেয়েছে। তাদেরকে ধাতস্থ হওয়ার সময় দিয়ে জিজ্ঞেস করলাম কি দেখে ভীত হলেন। দুজন গার্ডই বললেন সবকিছু চেক করতে 5 তলায় গিয়েছিলেন তারা। সেখানে কিছু একটা দেখে তারা ভয় পেয়েছেন। আর বিস্তারিত জিজ্ঞেস না করে আমি তাদেরকে রেস্ট নিতে বললাম। আমি তখনই বিষয়টি আমার সিনিয়র কর্মরত অবস্থায় যিনি রয়েছেন তাকে জানালাম। সেদিনের মতো আর কিছু জিজ্ঞেস করিনি। পরদিন সেই 2জন গার্ডকে ডেকে জিজ্ঞেস করাতে তারা যা জানালো শুনে কিছুটা অবাকই হলাম। তারা বলল গার্ড 2জন যখন সব চেক করার জন্য 5 তলায় গেছিলেন তারা দুজনেই অনুভব করলেন পুরো 5 তলার ফ্লোর থরথর করে কাঁপছে। সাথে পুরো রুমেই কেমন যেন ভুতুরে শব্দ, যেমনটা একটা হরর মুভিতে শুনতে পাওয়া যায়। তারা ভয় পেয়ে দৌড়ে নিচে নামলেন এবং একজন হলে বিষয়টি মনের ভুল ভাবার সুযোগ ছিল, তাই ঘটনারই বিশ্বাস করতে হলো। তাদের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। এরপর আমি আরো কয়েকজনকে বিষয়টি অবগত করি। আরো কিছু ঘটনা জানলাম ওই ফ্লোর সম্পর্কে। যেমন অনেকদিন আগেই ওই 5 তলায় একজন গার্ড চেক করতে গেলেন সব ঠিকঠাক আছে কিনা। উনি অনুভব করলেন কেউ তাকে পেছন দিক থেকে ধাক্কা দিল। উনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পরদিন সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ফ্লোরেই আরেকদিন গার্ড দিতে গিয়ে একজন দেখতে পান বাদুর আকৃতির একটি বৃহৎ ছায়া দেয়ালে ভাসছে, যা আসলেই খুবই ভয়ানক। আরো ছোট ছোট ঘটনা ওই অফিসকে ঘিরে অনেকেই বলেন। যেমন আরেকদিন আমার একজন কলিগ রাতে ঘুমাচ্ছিলেন। বলে রাখি কোম্পানির সাথেই আমাদের কোয়ার্টার। 2টো কি 3টে বাজে। একটা শব্দে তার ঘুম ভাঙে। ঘুম ভেঙে শুনতে পেলেন অনেকগুলো কুকুর একসঙ্গে ডাকাডাকি করছে। বিষয়টা কি দেখার জন্য ব্যালকনিতে গিয়ে দেখতে পান অনেকগুলো কুকুর একতলা বিল্ডিং এর ছাদে উঠে ওই অফিসের দিকে তাকিয়ে খুবই জোরে ডাকাডাকি করছে। উনি কিছুটা ভয় পেয়ে ঘরে চলে আসেন সেখান থেকে। আর কখনোই কিছু ফেস করেনি। সকলের কাছে প্রশ্ন, আসলেই কি সেই 5 তলায় অশরীরই বসবাস করে যার কারণে এই ঘটনাগুলো ঘটে? মাঝরাতে কুকুর কেন একতলায় উঠে সেই বিল্ডিংয়ের দিকে তাকিয়ে চিৎকার করবে? কোনো তো কারণ নিশ্চয়ই রয়েছে। রাজর্ষি তার শ্রোতাদেরকে বলো এই ঘটনা বিষয়ে তাদের কি মনে হয় সেটা যেন তারা জানায়। আমি সকলের কমেন্ট পড়ব। ভালো লাগলে লাইক দিও। আজকের মতো বিদায়। দেখা হবে পরে আরও একটি ঘটনার সঙ্গে।
তো আজকের এপিসোডের টোটাল 5টা ঘটনা আমি শেষ করলাম এবং 5খানা ঘটনার মধ্যে কোন ঘটনাটা আপনাদেরকে সব থেকে বেশি ভয় পাইয়েছে আপনারা কমেন্ট করে লিখে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। আপনাদের কেমন লাগলো আজকের এপিসোডটা সেটাও কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন তনুশ্রী রয়, আমাদের সঙ্গে রয়েছেন শোভন অধিকারী, কমেন্ট করেছেন গেম বয়, নিতু কুমার, তানিয়া মল্লিক, চুমকি ঘোষ, নন্দিনী দে, কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, কমেন্ট করেছেন ইটস অঞ্জলি অফিসিয়াল, কমেন্ট করেছেন সূর্য সর্দার, কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, আমাদের সঙ্গে রয়েছেন সুচয়িতা রয়, আমাদের সঙ্গে রয়েছেন ইসলাম এসকে, কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস, আমাদের সঙ্গে রয়েছেন স্যাটিসফাইং কে, আমাদের সঙ্গে রয়েছেন অমিত ভট্টাচার্য, তানিয়া মল্লিক, কমেন্ট করেছেন স্বপ্না বজাল, আমাদের সঙ্গে রয়েছেন মঞ্জু, কমেন্ট করেছেন সুমিত্রা পত্তনায়ক, আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীতা মুখার্জি। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার পরের একটি ভালো এবং একটি খুবই ভয়ের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।